আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যখন তারেক জিয়া আছেন দেশে এবং তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, আপনাকে তো সর্বোচ্চ নেতার সঙ্গেই মানে টক্কর দিতে হবে। তাই সেই টক্করটা কে দেবে? যদি সজীব ওয়াজেদ জয় হয়, তাহলে সজীব ওয়াজেদ জয়ের নাম ঘোষণা করা উচিত। আমি কিন্তু আবার আপনাকে এটাও বলবো যে আওয়ামী লীগের মধ্যে আমি দেখেছি, যেটা ভারতে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে হয়েছিল, যে প্রিয়াঙ্কা লাও বলে ভারতে একটা কথা আছে যে প্রিয়াঙ্কাকে আনতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কা এসছেন, তিনি দলের সাধারণ সম্পাদক হয়েছেন, এখন এমপিও হয়েছেন। পুতুলকে নিয়েও কিন্তু আলোচনা আছে যে মানে পুতুলকে দায়িত্ব দেওয়া উচিত বা পুতুলের দায়িত্ব নেওয়া উচিত। এই দুটো কথাই আমি শুনেছি, যে পুতুলের দায়িত্ব নেওয়া উচিত। জয়ের ক্ষেত্রেও এই স্পষ্টতা সবাই দাবি করছেন, তারা বলতে পারছেন না, কিন্তু তারা বলছেন যে এটা হওয়া উচিত। অমল সরকার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে আপনি সম্প্রতি একটা ইমেইল সাক্ষাৎকারও গ্রহণ করেছেন শেখ হাসিনার। এই যে আপনি বলছেন যে খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিকভাবে একটা শূন্যতার মধ্যেও করেছেন শেখ হাসিনা, এবং এমন অবস্থায় আওয়ামী লীগে তারেক রহমানের সমবয়সী কাউকে আনার একটা প্রয়োজন আছে কিনা, এই আলাপটা আপনি যখন করছেন তখন সেটা কি শেখ হাসিনার সঙ্গে আপনার সাক্ষাৎকার, আপনার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে যে যোগাযোগ, সেসবের ভিত্তিতে এই আলাপটা আপনি তুলতে চাইছেন? না, শুধুমাত্র কিন্তু তাই নয়। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন এখন, বিভিন্ন মানে শেখ হাসিনার অধীনে যারা কাজ করছেন, তাদের মধ্যেও এই বিষয়টা আমি দেখেছি বিভিন্ন সময়তে, যে একটা এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ যে হাসিনা আছেন কিন্তু তারপরে কে কি, এই গোটা ব্যাপারটা কিন্তু 5 আগস্টের পর পুরো গুলিয়ে গেছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, আওয়ামী লীগের কোনো অফিসিয়াল স্পোক্স পারসন নেই। একটা দল এত বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এবং 17 মাস হয়ে গেল, কেউ নেই। যার ফলে যার যখন যা মনে হয়, যেমন আজকে ওবায়দুল কাদেরের অসুস্থতা নিয়ে একটা আলোচনা আছে। আমি আপনাকে বলি যে ওবায়দুল কাদের কদিন আগে আমাকে দিন 10 আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের নির্বাচনকে প্রতিহত করব, আটকাবো, আমরা ময়দানে আটকাবো। কিন্তু আমি জানি যে শেখ হাসিনা তিনি দিন 7 আগে একটি বৈঠক করেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। সেখান থেকে একটা বার্তা আমার কাছেও আমরা সেই বিষয়টি এসেছিল আওয়ামী লীগ সূত্রে, যে হাসিনা বলেছেন যে আমরা প্রতিহত করব না, আমরা নির্বাচনে অংশ নিতে চাই, ফলে প্রতিহত করার কোনো প্রশ্ন নেই। এরপরে আবার গতকাল রবিবার তিনি আরো একটি বৈঠক করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি। সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা, ভোটাররা, তারা কেউ বুথে যাবেন না। তার কারণ হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়ে গেছে, ফলে এখন নির্বাচন ফুল সুইং এ এবার শুরু হয়ে গেল, মানে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন হচ্ছে। ফলে উনি এখন নেতাদের বলেছেন যে এই 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 মর্মে প্রচার করতে হবে, যেটা আওয়ামী লীগ একটা স্লোগান নতুন নিয়ে আসলো, নো ভোট নো ভোট। অর্থাৎ নৌকো নেই মানে ভোট নেই। অর্থাৎ যারা নৌকোয় ভোট দিতে চান তারা দয়া করে বুথে যাবেন না, কারণ নৌকো প্রতীক থাকছে না। এটা তাদের বক্তব্য। এখন আমার বক্তব্য হচ্ছে যে দলের জেনারেল সেক্রেটারি আর দলের প্রেসিডেন্ট, তাদের দুজনের এরকম ভিন্ন মত কি করে হয়, এবং বিশেষ করে দল যখন এরকম একটা ক্রাইসিসের মধ্যে আছে। ফলে আওয়ামী লীগের প্রবলেম কিন্তু দলের অভ্যন্তরে অনেকভাবে আছে, যে কোনো এম্পাওয়ার করা নেই। যে আমি অনেকে অনেক কথা বলছেন যাদের রাজনৈতিক পরিপক্কতার অভাব আছে, অথচ যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছেন এবং গুরুত্বপূর্ণ পদে আছেন, আমি দেখছি তারা বলছেন কম। বরং নবীন নেতৃত্বকে সামনে আনার আগে নামে অনেক অপরিপক্ক নেতাকেও কিন্তু বাড়তি স্পেস দেওয়া হচ্ছে। এইটা গেল একটা কথা। 2 নম্বরে যেটা আমার নিজের মনে হয়েছে অনেকদিন ধরেই, যে এটা তো একটা বাস্তবতা যে পরিবারই দলগুলোকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের দুটি দল, এ আর বি,
আওয়ামী লীগ আর বিএনপি, এই এ আর বিতে দুটো পরিবার হচ্ছে তাদের শেষ কথা, এবং সেটা তাদের নেতা কর্মী সমর্থকেরা মেনেও নিয়েছে, এই নিয়ে কোনো সমস্যা নেই। ফলে তারেক জিয়া অবভিয়াস চয়েস অফ, মানে খালেদা জিয়া এটা ছিলই, এবং তিনি লন্ডন থেকে ভার্চুয়াল মারফত তিনি পদটা তিনি পারিবারিক সূত্রে পেয়েছেন, কিন্তু নিজেকে নেতা হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন তার নিজের নেতৃত্বের গুণ দিয়ে বা প্রচেষ্টা দিয়ে। কারণ খালেদা জিয়া তো অসুস্থ ছিলেন, স্বভাবতই তারেক জিয়া কিন্তু তাকে প্রতিষ্ঠা করেছেন। এরপরে আপনি দেখবেন যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যখন উনি দায়িত্ব নিলেন, ওদের যে ন্যাশনাল ব্রেকফাস্ট প্রোগ্রাম যেটা হয়, সেখানে বিভিন্ন দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারেক জিয়া তো যাননি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে গিয়েছিলেন, লন্ডন থেকে কিন্তু তারেক জিয়ার মেয়ে গিয়েছিলেন। আপনি লক্ষ্য করবেন যে জয়শঙ্কর যখন নরেন্দ্র মোদীর শোকবার্তা তারেক জিয়ার হাতে তুলে দিচ্ছেন, তারেক জিয়া প্রথম যাকে পরিচয় করাচ্ছেন তিনি কিন্তু ওনার মেয়ে। মানে দলের কোনো কাঠামোতে কিন্তু ওনার মেয়ের ওখানে থাকার কথা নয়, বরং আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখিনি, আমি অন্য নেতাদের দেখেছি, সালাউদ্দিন আহমেদকে দেখেছি, আরো কয়েকজনকে দেখেছি, কিন্তু ঠিক বাঁ পাশেই কিন্তু তারেক জিয়ার মেয়ে দাঁড়িয়েছিলেন। এখন বাংলাদেশ বা ভারতের রাজনীতিতে এইগুলো নিয়ে অবাক হওয়ার কিছু নেই, পরিবারকে মেনে নিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে তারেক জিয়া এবং তার পাশাপাশি এখন তার মেয়ে রাজনীতির মধ্যে আসবে, যেটা মনে করা হচ্ছিল যে তার স্ত্রী, মানে তারেক জিয়া যদি লন্ডন থেকে আসতে না পারেন তাহলে তার স্ত্রী দায়িত্ব নেবেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে মানে তারেক জিয়ার মেয়েও এখন রাজনীতিতে আস্তে আস্তে সক্রিয় হবেন। আপনি দেখবেন যে তার এই যে মানে তার যে মানে কি বলে খালেদা জিয়ার মৃত্যুর পরে বিভিন্ন ঘটনাতে যারা উনি যে অতিথিদের আপ্যায়ন করছেন, রাজনৈতিক নেতৃত্বকেও কিন্তু উনি আপ্যায়ন করছেন। দিস আর দ্য সিগন্যাল যে তারেক জিয়া শুধু নন, তারেক জিয়ার মেয়েও রাজনীতিতে চলে এসেছেন, তিনি ব্যারিস্টার হতে পারেন। তো আমার বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা দীর্ঘদিন তাদের সম্মুখ সমর ছিল খালেদা জিয়ার সঙ্গে, দুজনেই দুজনকে রাজনৈতিক এবং চরম নিন্দনীয় ব্যক্তিগত আক্রমণ করেছেন। এখন সেটা তারা প্রায় সমবয়সী। খালেদা জিয়া প্রয়াত হলেন ৮০ বছর বয়সে, শেখ হাসিনার ৭৮ বছর বয়স, তিনি মোটের উপর সুস্থ আছেন, আমি তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আজকে বিএনপির মুখ কিন্তু বদলে গিয়েছে। খালেদা জিয়ার প্রয়াণের পরে বিএনপির মুখ বদলে গিয়েছে, বিএনপিতে এখন তারেক জিয়াই চেয়ারম্যান। এখন তারেক জিয়াকে কি শেখ হাসিনা সেই ভাষায় আক্রমণ করতে পারবেন না, সেটা কাম্য। কারণ তারেক জিয়ার বয়স সজীব ওয়াজেদ জয়ের থেকে জাস্ট ৪-৫ বছর বড়, ওনার ৬০ বছর বয়স, সজীব ওয়াজেদ জয় সম্ভবত 55। তো শেখ হাসিনার পুত্র সম। এখন রাজনীতি তো সমাজকে বাদ দিয়ে নয়, সংস্কৃতিকে বাদ দিয়ে নয়, এখন পুত্র সম ইয়েকে তিনি কতটা আক্রমণ করতে পারবেন, এইটা একটা বড় প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে একটা দলের সেকেন্ড ইন কমান্ড বা ভবিষ্যৎ নেতৃত্ব, এই জায়গাতে এত অস্পষ্টতা থাকাটাও বোধহয় খুব কাঙ্ক্ষিত নয়। সজীব ওয়াজেদ জয় যে নেতৃত্বে আসবেন এটা বহু পুরনো কথা। আমি সম্প্রতি একজন নেতাকে, আওয়ামী লীগের একজন নেতাকে, মানে একরকম আপনি যে একরকম বলছেন যে যেহেতু উপমহাদেশের রাজনৈতিক দলগুলো পরিবার কেন্দ্রিক, তো আপনি সেজন্য মনে করছেন যে এখন যেহেতু একটা নেতৃত্ব শূন্যতা আপনি দেখছেন, মানে শেখ হাসিনার পরে কে সে বিষয়ে নিশ্চয়তা দেখছেন না আওয়ামী লীগের ভেতরে, বরং একটা কনফিউশন দেখছেন, আপনি মনে করছেন সেখানে সজীব ওয়াজেদ জয়ের আসা উচিত। মানে সেটা কি না আমি চাওয়াটা আপনি টের পান, নাকি সেটা দীর্ঘ সময়ে বাংলাদেশ উপমহাদেশের রাজনীতি পর্যবেক্ষণ আওয়ামী লীগের রাজনীতিকদের সঙ্গে আলাপের প্রেক্ষিতে বলছেন? না, আমি কোনো নাম সুপারিশ করছি না, আওয়ামী লীগই করছে, কিন্তু ধরি মাছ না ছুঁই পানি। যেমন ধরুন খালেদা জিয়ার মৃত্যুর পরে শেখ হাসিনা একটা শোকবার্তা দিয়েছেন, তিনি দলের প্রেসিডেন্ট, এবং ওটাই আওয়ামী লীগের একমাত্র দলীয় মানে শোকবার্তা। ওবায়দুল কাদের দেননি, দ্বিতীয় কে দিয়েছেন, সজীব ওয়াজেদ জয় দিয়েছেন, এবং সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তাটি শেখ হাসিনার থেকে একটু পৃথক। তিনি অনেক বেশি মানে কি বলবো ইতিবাচক কথা বলেছেন খালেদা জিয়া সম্পর্কে, বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ওনার অবদান, বাংলাদেশ জাতি গঠনে ওনার অবদানের কথা সজীব ওয়াজেদ জয় করেছে। এখন তো এটা একটা বেসিক প্রশ্ন যে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের কি? সজীব ওয়াজেদ জয় কিন্তু আওয়ামী লীগের একজন সাধারণ মানে সদস্য,
কিন্তু তিনি বিভিন্ন ক্ষেত্রে বক্তৃতা করছেন, তিনি আন্তর্জাতিক মিডিয়াতে তার বক্তব্য করছেন। এখন এটা কোন ক্যাপাসিটিতে করছেন? দুটি ক্যাপাসিটিতে করছেন, শেখ হাসিনার পুত্র এবং আওয়ামী লীগের ভাবি নেতা। কিন্তু উনি দায়িত্ব নিচ্ছেন না, কারণ ওনাকে যদি আপনি অফিসিয়ালি না বলেন যে উনি দলের সিনিয়র যুগ্ম সম্পাদক বা সাধারণ সম্পাদক হোয়াটএভার, তার মানে আপনি কিন্তু কখনোই তার উপরে, মানে তিনি তার কে নিজেকে হাজির করছেন, কিন্তু পুরোপুরি দায় কিন্তু তার উপরে নয় অফিসিয়ালি। আমার মনে হয় একটা প্রতিষ্ঠিত ভালো রাজনৈতিক দলে এই অস্বচ্ছতা থাকাটা খুব স্বাভাবিক নয়। আমি যেটা শুনেছি যে শেখ হাসিনা কেন জয়কে সরকারিভাবে আনছেন না দলে, না একটা সময় ছিল যে যেহেতু তারেক জিয়াকে বিএনপিতে সেই 2008-এর আগেই শেখ খালেদা জিয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান করে এনেছিলেন এবং সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছিল। ফলে এই ব্যাপারে শেখ হাসিনা সতর্ক যে তিনি পরিবারতন্ত্রের অভিযোগটা যাতে না ওঠে। এখন এটা সবাই জানে যে আওয়ামী লীগের কোর বিভিন্ন মানে ক্ষমতার বলয়গুলোতে কিন্তু শেখ হাসিনার পরিবারের লোকেরাই আছে। ফলে আপনি অফিসিয়ালি দিচ্ছেন কি দিচ্ছেন না এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার মনে হয় যেখানটা স্বচ্ছতা প্রয়োজন থাকা দরকার। এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে উনি যে সময় সিদ্ধান্তটা নিয়েছিলেন তারপরে কিন্তু প্রায় 20 বছর পেরোতে চললো। এখন খালেদা জিয়া প্রয়াত, উনি কাকে আক্রমণ করবেন? বিএনপি মির্জা ফখরুল ইসলামকে আক্রমণ করে তো আপনার রাজনৈতিক কোনো লাভ হবে না। তার কারণ যখন তারেক জিয়া আছেন দেশে এবং তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, আপনাকে তো সর্বোচ্চ নেতার সঙ্গেই মানে টক্কর দিতে হবে। তাহলে সেই টক্করটা কে দেবে? যদি সজীব ওয়াজেদ জয় হয়, তাহলে সজীব ওয়াজেদ জয়ের নাম ঘোষণা করা উচিত। আমি কিন্তু আবার আপনাকে এটাও বলবো যে আওয়ামী লীগের মধ্যে আমি দেখেছি, যেটা ভারতে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে হয়েছিল, যে প্রিয়াঙ্কা লাও বলে ভারতে একটা কথা আছে যে প্রিয়াঙ্কাকে আনতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কা এসছেন, তিনি দলের সাধারণ সম্পাদক হয়েছেন, এখন এমপিও হয়েছেন। পুতুলকে নিয়েও কিন্তু আলোচনা আছে যে মানে পুতুলকে দায়িত্ব দেওয়া উচিত বা পুতুলের দায়িত্ব নেওয়া উচিত। এই দুটো কথাই আমি শুনেছি যে পুতুলের দায়িত্ব নেওয়া উচিত। জয়ের ক্ষেত্রেও এই স্পষ্টতা সবাই দাবি করছেন, তারা বলতে পারছেন না কিন্তু তারা বলছেন যে এটা হওয়া উচিত। গতকাল যে ওয়ার্কিং কমিটির মিটিংটা হয়েছে সেখানে শেখ হাসিনা জয়েন করার আগে একজন অর্গানাইজিং সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, তিনি কিন্তু এই প্রসঙ্গটি তুলেছিলেন যে আপার পক্ষে কি তারেক জিয়াকে আক্রমণ করা, তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করাটা কতটা হবে এবং কতটা শোভনীয় হবে। এই যে সমবয়স এবং সবচেয়ে বড় কথা যে তিনি তার মায়ের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন, তার মধ্যে সাফল্য ব্যর্থতা দুই আছে, কিন্তু এই প্রসঙ্গটা সেখানে আলোচনা হয়। আমার কাছে যা খবর যে সবার উপস্থিত অধিকাংশ নেতাই কিন্তু এই ব্যাপারে সহমত পোষণ করেছেন যে এই বিষয়টি এখন আমাদের ভাবা দরকার, যে তারেক জিয়া যেহেতু মানে আমার প্রধান প্রতিপক্ষ দলের প্রধান মুখটি কিন্তু বদলে গিয়েছে। কারণ দেখুন, তারেক জিয়া অনেকদিন ধরে বিএনপির সর্বময় কর্তা, কিন্তু যতদিন খালেদা জিয়া ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু খালেদা জিয়াকে দল সেই জায়গাতে রেখে দিয়েছে, অসুস্থ বলে তাকে সরায়নি, এবং শুধু তাই নয়, তাকে তার যে গুরুত্বটা আছে সেটা বোঝানোর জন্য তারা তাকে 5টি আসনে কিন্তু মনোনয়ন দিয়েছিল। যখন তিনি শয্যাশায়ী তখন তার এগুলো হচ্ছে একটা প্রতীকী বিষয়। তার মানে খালেদা জিয়া থাকা এবং না থাকা এই দুটির মধ্যে একটা ফারাক আছে। তিনি সুস্থই থাকুন আর অসুস্থই থাকুন, খালেদা জিয়া, শেখ হাসিনা মানে শেখ হাসিনা। তো তিনি যতদিন আছেন সর্বময় মানে তিনি সভাপতি থাকবেন, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলছেন না। কিন্তু তারা বলছেন যে আরো আরো বোধহয় একটু স্পষ্ট হওয়া দরকার। এইটাই আমি বলতে চাইছি। তো আমার আপনি ভিডিও যে বৈঠকের খবর পেয়েছেন বা আপনি শুনেছেন যে বৈঠকে একজন অর্গানাইজিং সেক্রেটারি আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক এই প্রসঙ্গ তুলেছিলেন, তরুণতর নেতৃত্বের কথা, এবং অন্যরা সহমত পোষণ করেছেন, সেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কি মন্তব্য করেছেন?
না, আমি এইটাই আপনাকে বলতে যাচ্ছিলাম, শেখ হাসিনা ঠিক ওই মুহূর্তে ওই 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 সময়টাতে উনি পরে যুক্ত হয়েছেন, কিন্তু ওই একই মানে যে বৈঠকে এসে শেখ হাসিনা যুক্ত হয়ে আলোচনা করেছেন যে মানে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে না, সেই বৈঠকেই উনি যুক্ত হওয়ার আগে এই আলোচনাটি হয়েছে। আমার ধারণা এই আলোচনার সারাংশ ওনাকে হয়তো কোনো সিনিয়র নেতা ব্রিফ করবেন পরে। আলোচনা হয়েছে, মানে আমি একদম নিশ্চিত যে আলোচনা হয়েছে, কারণ আমি কখনোই একজনের কথা ইয়ে করি না, আমি দু তিনজনের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত যে গতকাল একজন এই প্রসঙ্গ তুলেছিলেন। শেখ হাসিনা আসার আগে এই প্রসঙ্গটা নিয়ে তার মানে নেতারা কথা বলেছেন যে আমাদেরও একজন তরুণ নেতা দরকার। কিন্তু আপনি সম্প্রতি শেখ হাসিনার যে সাক্ষাৎকার নিয়েছেন, সে সাক্ষাৎকারে এটা পরিষ্কার যে শেখ হাসিনার সামনেও অনেকে এ প্রসঙ্গে আলোচনা করতে সাহস করেছেন। শেখ হাসিনা নিজেও আপনাকে ওই সাক্ষাৎকারে বলেছেন যে নেতৃত্বে একটা বলেছেন। পরিবর্তন আনবার কথা ভাবা হচ্ছে। এবং অবশ্যই আপনি যেটা বলছিলেন সর্বোচ্চ পদে নয়, কিন্তু নেতৃত্বের কাঠামোয় একটা পরিবর্তন আনবার কথা ভাবছেন, এবং সেটা উনি বলেছেন আপনার সাক্ষাৎকারে যে হয়তো আরো আগেই করা উচিত ছিল। কিন্তু আবার সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ তো পারিবারিক প্রতিষ্ঠান নয়, এটা দল সিদ্ধান্ত নেবে। কিন্তু দল কি শেষ পর্যন্ত নেতৃত্বের সিদ্ধান্ত নিতে পারে, নাকি নেতাকেও নিতে হবে সে সিদ্ধান্ত? আপনার আওয়ামী লীগ সম্পর্কে অভিজ্ঞতা কি বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি আপনি এইমাত্র বললেন যে নেতৃত্বকেও সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, হিসেব মতন গত মাসে ডিসেম্বরে আওয়ামী লীগের কাউন্সিল হয়ে যাওয়ার কথা এবং নতুন নেতৃত্ব চলে আসার কথা ছিল। এই পরিবর্তিত পরিস্থিতিতে সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি, এটা বোঝা গেছে। কিন্তু আমি বলছি যে সভাপতি হিসেবে শেখ হাসিনার হাতে কিন্তু পাওয়ার আছে, তিনি কিন্তু তার দলকে রিঅর্গানাইজ করতেই পারেন, রিস্ট্রাকচারিং করতেই পারেন। এমন নয় যে তাকে কাউন্সিল করেই করতে হবে। এখন নিড অফ দ্য আওয়ার হচ্ছে আমার মনে হয় যে নতুন ফেস আনা, নতুন ইয়ে করা, মানে নতুন ভাষ্য আনা। এবং উনি তো ওনার আলোচনার মধ্যে বলেওছেন যে আহ, মানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার লড়াই, এইটাকে, এর প্রেক্ষাপটকে সামনে রেখে বর্তমান বাস্তবতা এবং বর্তমান প্রজন্মকে কানেক্ট করতে পারে, বর্তমান প্রজন্মকে তাদের ভাষা বুঝতে পারে, তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে, এই রকম নেতা চাই। ফলে এইটাই হচ্ছে বক্তব্য যে প্রতিদিন তো দায় মুক্তি অনুষ্ঠানে বা এইরকম মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে শেখ হাসিনার পক্ষে দিনের পর দিন এরকম বক্তব্য চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর যদি ওনার ছেলে আসতেই চান, তাহলে ক্রাইসিসে আসা উচিত বলে আমার মনে হয়। মানে কোন একটা কারণে কোনোদিন আওয়ামী লীগের সুদিন ফিরবে, এটা তো সেই মানে মানে অসুস্থ ব্যক্তিকে নিয়ে অনেক সময় পরিবার ভাবে যে কোনো জ্যোতিষ বলে যে দিন বদলে যাবে। ওইভাবে তো রাজনৈতিক দল চালানো উচিত নয়। রাজনৈতিক দল তো একটা রাষ্ট্রের দায়িত্ব নেবে বলে তারা রাজনীতি করে। যদি তাই আপনার হয়, তাহলে আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালি যেটা সঠিক, অর্থাৎ আপনাকে ক্রাইসিসে দায়িত্ব নিতে হবে। সজীব ওয়াজেদ জয় সম্প্রতি যে ইন্টারভিউ গুলো দিয়েছেন, সেই ইন্টারভিউ গুলোতে তিনি তার একটা মানে পরিপক্কতার পরিচয় দিয়েছেন। এবং এটাও ঠিক যে জেনারেশন গ্যাপ, এবং যেহেতু তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয় দুজনেই বিদেশে দীর্ঘ সময় কাটিয়েছেন বা কাটাচ্ছেন এবং ইউরোপে, স্বভাবতই তাদের মধ্যে এক ধরনের আহ তাদের বয়ানের মধ্যেও কিন্তু অনেকটা ফারাক আছে। অর্থাৎ বাংলাদেশের প্রচলিত রাজনীতির মধ্যে যে আক্রমণ, ব্যক্তি আক্রমণ, সেই যে বিষয়গুলো, সেইগুলো কিন্তু কম। তাদের শব্দ চয়নে তারা অনেক বেশি সতর্ক। তার কারণ এটা তো ইউরোপীয় রাজনীতি তারা দেখছেন। তারেক জিয়া ব্রিটেনে ছিলেন, ফলে তিনি তো ওইখানকার সমাজ এবং রাজনীতির মধ্যে দিয়ে বড় হয়েছেন। ফলে তার একটা সৌজন্য বোধের বিষয়টি একটু অন্যরকম। সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রেও তাই, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আছেন, তার একটা সৌজন্য বোধ এবং সামাজিকতা বোধ একটু অন্যরকম। যে বিষয়টা আবার বাংলাদেশের মানে রাজনীতির ময়দানে আবার হয়তো এটাকে অনেকে ভালো মানুষই বলে কটাক্ষও করবেন, কিন্তু এটা ঘটনা। এখনই ভেতরে কি খবর পান? মানে সজীব ওয়াজেদ জয়ের কি একটা টিম গড়ে উঠেছে? মানে তরুণতর, তার ঘনিষ্ঠ, রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি, কিংবা তার একটা টিম
টিম আছে কিনা আওয়ামী লীগের ভেতরে, কারণ তিনি সাক্ষাৎকার দিচ্ছেন বা নানা রাজনৈতিক ভাবে যে এটাও তো তার সক্রিয়তার একটা লক্ষণ, সেটা আমি একটু জানতে চাই। আর জানতে চাই, আমরা তো শুনেছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি থেকে ছুটিতে পাঠানোর পর সাইমা ওয়াজেদ পুতুল রীতিমতো কোনো একটা অফিস করে দলীয় কার্যক্রমে যুক্ত হচ্ছিলেন। তো সে বিষয়ে কিছু জানেন কিনা? পুতুল কতটা সক্রিয়, সজীব ওয়াজেদ জয়ের নিজের টিম আছে কিনা? সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে মানে তিনি টিম গড়েছেন কিনা এ কথা আমি বলবো না, কিন্তু তাকে সামনে রেখে টিম তৈরি হয়েছে। অর্থাৎ এ গ্রুপ অফ লিডার্স, তারা একটু মাঝবয়সী এবং তরুণ নেতৃত্ব, তারা মনে করছেন যে সজীব ওয়াজেদ জয়কে ইমিডিয়েট নেতা হিসেবে ঘোষণা করে দলে এক ধরনের ঝাঁকুনি দেওয়া দরকার, এবং তাকে দিয়ে এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন যে আমাদের কিছু বেনজল মুক্ত করতে হবে, অর্থাৎ যারা সঠিক সময়ে সঠিক কাজ করেনি বা যাদের সম্পর্কে মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, তাদেরকে রিপ্লেস করা, এই কাজগুলো সজীব ওয়াজেদ জয়কে দিয়ে করিয়ে তার একটা নেতৃত্ব প্রতিষ্ঠার একটা প্রসেস চালু করা দরকার। জয় টিম করেছেন এ কথা আমি বলছি না, কারণ আমার কাছে এরকম কোনো খবর সত্যিই নেই। বরং আমি যেটা আমার যেটা উপলব্ধি, যে তিনি তো আগামী দিনের নেতা, এইটা স্বতঃসিদ্ধ, মানে এটার মধ্যে কোনো সংশয় নেই। ফলে বাকিরা তো তাদের পলিটিক্যাল ক্যারিয়ারের কথা ভেবে জয়কে কেন্দ্র করে একটা বলয় তৈরি করতেই পারে, এটার মধ্যে তো কোনো অন্যায় নেই। কারণ আমি সম্প্রতি আওয়ামী লীগের একজন নেতার ইন্টারভিউ, সেটা আওয়ামী লীগের পেজেও সেই ইন্টারভিউটা আছে, আমি শুনেছি। তো সেই ইন্টারভিউতে কিন্তু সেই নেতা বলছেন যে তিনি 2008-এ অক্সফোর্ডে গিয়েছিলেন, সেখানে কোনো প্রফেসরের সঙ্গে তার কথা প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গ ওঠে, তখন সেই নেতা ওই মানে ব্রিটিশ অধ্যাপককে বলেন যে হ্যাঁ, উনি আমাদের ফিউচার লিডার। তো 2008 সালে তিনি এই কথা বলে এসছেন বলছেন। তো সভাপতি, আমার কাছে মনে হয় যে এই জায়গাতে একটা স্পষ্টতা এবং স্বচ্ছতা থাকা দরকার। আরো একটি কথা আমি মানে বিভিন্ন সময় আওয়ামী লীগের বহু নেতার মুখ থেকে শুনি যে কোনো দায়িত্ব বন্টন করা নেই, কিন্তু মানে কে কি বলছে না বলছে এই বিষয়টা নিয়ে মানে কোনো কিছু নেই। যে একটু সক্রিয়, সে কোনো টিভি সঙ্গে আলোচনা করে কোনো রিপোর্টারের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছে, সে সেই ইয়েতে করে চ্যানেলে ডাক পাচ্ছে, মানে এইটা আমার মনে হয় যে এইটা একটা দলের কালচারকে মানে এটাই প্রমাণ করে যে বেসিক ডিসিপ্লিনটা নেই। মানে একটা তো দল মানে অফিসিয়ালি তার একজন স্পোক্স পার্সন থাকবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক মুখও, কিন্তু এটাকে আপনি বলতে পারেন যে আমাদের ইন্টারনাল ডেমোক্রেসি আছে না, এটা ইন্টারনাল ডেমোক্রেসি না, এটা ইন্টারনাল অ্যানার্কি। অর্থাৎ যাহার যা মনে হচ্ছে সে বলে দিচ্ছেন। যেটা আমি আপনাকে বলছিলাম যে মানে এই যে কমিউনিকেশনের যে সমস্যাটা, অর্থাৎ ভোট আওয়ামী লীগ বয়কট করছে কিনা, এটা নিয়েও কিন্তু আওয়ামী লীগের মধ্যে নানান রকম মত আছে। আমি এই যে শেখ হাসিনা স্টোরিটা করেছি, তারপরে আমার কাছে কিন্তু অনেকে সংশয় প্রকাশ করছেন উনি এরকম কথা বলেছেন কিনা। আমি আমার মতো করে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে কনফার্ম সাইমা করেছি। ওয়াজেদ পুতুলের সম্পর্কে আপনি কি জানেন? মানে তিনি রাজনৈতিকভাবে কতটা সক্রিয় হয়েছেন দিল্লিতে, মানে এখনো তিনি আছেন তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরির সূত্রেই তিনি সক্রিয় হয়ে উঠেছেন, এরকম খবরও কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে আসছিল। তিনি কতটা সক্রিয় হয়েছেন সে বিষয়ে কি শুনছেন? না, আমি যেটা শুনেছি যে উনি মাকে সহায়তা করছেন, উনি মায়ের সঙ্গেই আছেন, মানে এক বাড়িতে থাকছেন কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু অনেকটা সময় এবং অ্যাসিস্ট করছেন ওনার রাজনৈতিক কাজকর্মে, বিশেষ করে সাক্ষাৎগুলি, কারকে কখন সাক্ষাৎ করবে বা কার সঙ্গে কথা বলবেন, এই বিষয়গুলো উনি করছেন। আর ওনার সম্পর্কে যেটা শুনেছি যে উনি যে প্রতিষ্ঠানে কাজ করেছেন, অর্থাৎ মানে অটিজম ইয়েতে, সেই সূত্রে বিভিন্ন জনের ওনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা আছে যে উনি একটু অ্যাকোমোডেটিভ ইন নেচার, এবং উনি কমিউনিকেট করতে পারেন ভালো। এই কথাগুলো আমি আওয়ামী লীগের নেতাদের কাছেও শুনেছি, যদিও উনি আওয়ামী লীগের খুব কম নেতার সঙ্গেই ব্যক্তিগত স্তরে যোগাযোগ, মানে আমাকে অনেকেই তাই বলেছেন যে কিন্তু তাদের ইমপ্রেশন আছে ওনার সম্পর্কে যে উনি ওনার কমিউনিকেশন স্কিল বেটার, ওনার খুব ভালো, উনি খুব ভালো কথা বলেন এবং ওনার একটা অ্যাকোমোডেটিভ ইয়ে আছে। আমি তো ওনাকে কখনো মিট করিনি, ফলে আমি বলতে পারবো না যে ইয়েটা।
তো কিন্তু আমি এইটুকু যা শুনেছি যে দিল্লিতে উনি রাজনৈতিকভাবে মানে সক্রিয় হয়েছেন, এই কাজগুলো উনি খানিকটা করছেন। আহ, এই হচ্ছে বিষয়। তো আমার যেটা বিষয় যে আমার মনে হয় যে আওয়ামী লীগের অস্বচ্ছতাও একটা বড় সমস্যা। একটা একটা যেমন ধরুন এই যে মানে হাসিনা বলেছেন কি আর কোন বলেননি। নেতা বা দ্বিতীয় কে হবেন বা মুখপাত্র কে হয়ে উঠবেন এই সংকটকালে, সেটা যে এই যে 15-16 মাসে ঠিক করা গেল না, তার একটা কারণ কি বলে নেতৃবৃন্দ বলছেন? মানে আওয়ামী লীগের সুদীর্ঘকালের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা তো একই দেশে আছেন, শেখ হাসিনার সঙ্গেই আছেন, যোগাযোগের মধ্যে আছেন। তারপর এই দলটা মানে সেভাবে কাঠামোর ভেতরে আসতে পারলো না 15-16 মাসে। মানে তাদের সভানেত্রী ভরসা করতে পারছেন না কারো ওপরে, নাকি তিনি সত্যিই নতুন নেতৃত্বের খোঁজে আছেন? আমি যতদূর যা বুঝতে পারছি যে ওনাদেরকে মানে অনেকগুলি প্রোগ্রামেও আমি বলতে শুনেছি যে এখন উনি চাইছেন না কোনো রকম মানে রদবদল করতে, কারণ উনি নাকি এরকমই মনে করছেন যে সেটাতে বরং মানে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হবে। এখন উনি ইভেন বিচারও করতে চাইছেন না, উনি চাইছেন যে এগুলো সবই আরো কিছুদিন অপেক্ষা। আমার ধারণা উনি হয়তো এই প্রত্যাশায় ছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু এখন আস্তে আস্তে কেন এখন তো এটা নিশ্চিত হয়ে গেছে, ফলে এখন হয়তো উনি করবেন বলে আমার ধারণা। নির্বাচনে অংশ নিতে পারবে, উনিও ফিরে আসতে পারবেন, এরকম একটা ভাবনা থেকে উনি দলে কোনো ধরনের নাড়াচাড়া করতে চাননি, যে আবার একটা সেইটাকে কেন্দ্র করে অনৈক্য তৈরি হোক। আহ এইটা উনি চাইছিলেন না। উনি জানেন যে কার কি রোল ছিল। বেশ কিছু নাম বাজারে এসছে যে যারা এই সোকল্ড মানে ডিপ স্টেটের সঙ্গে যাদের যোগাযোগ আছে, কিন্তু এরকম যাদের যোগাযোগ আছে তারাও কিন্তু এখন মানে যাদের নাম বাজারে এসছে আলোচনায় বিভিন্ন পত্র পত্রিকায় যে এরা ডিপ স্টেটের হয়েই কাজ করেছিলেন, তারাও কিন্তু এখন আওয়ামী লীগের যথেষ্ট ফেস হয়ে বিভিন্ন মিডিয়াতে আসছেন। তো স্বভাবতই এটা বোঝা যায় যে উনি আসলে অপেক্ষা করছিলেন। কিন্তু আমার মনে হয় যে এখন তো আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো অবকাশ আমি দেখছি না। তো স্বভাবতই হয়তো এখন উনি করবেন, আর এটা ধরে নেওয়া যায়। কিন্তু যদিও এই যে বিষয়টা, এটা নিয়ে একটা সংশয় আছেই যে উনি করবেন কিনা, কারণ এই ধরনের দক্ষিণপন্থী দলগুলিতে, এটা আমাদের দেশেও আছে, যে ব্যক্তির কে সবাই সমর্পণ করে রাখে, যে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই। ফলে আওয়ামী লীগের অনুগত নেতারা মনে করছেন যে বললেন দক্ষিণপন্থী দল, বললেন কেন আওয়ামী লীগকে? না, আমি বলছি যে এই ধরনের দলগুলো তো এগুলো তো দক্ষিণপন্থী দলই, মানে এগুলো তো বামপন্থী দল নয়। এই দলগুলোতে কি হয়, শীর্ষ নেতৃত্বে আওয়ামী লীগ নয়, হ্যাঁ। আমি বলতে চাইছি যে এই ধরনের দলগুলিতে কি হয়, মানে শীর্ষ নেতৃত্বের যিনি থাকেন তার উপরে সবকিছু সমর্পণ করা থাকে, অর্থাৎ তিনি যে কোনো সিদ্ধান্ত নিলেই সেটা দলের সিদ্ধান্ত হয়ে যায়। কিন্তু অনেক প্রোগ্রেসিভ দল আছে যেখানে কিন্তু ব্যক্তি একজন কেউ জেনারেল সেক্রেটারি বা সভাপতি থাকেন, তিনি যদি কোনো কিছু করতে চান তাকে কিন্তু সেটা ভেটিং করাতে হয় থ্রু দ্য কমিটি, যে এইভাবে এটাকে পাশ করিয়ে আনতে হয়। তো আওয়ামী লীগ বা এই ধরনের দলগুলিতে সেইভাবে চলে না। তো স্বভাবতই আমার মনে হয় যে, যেমন আপনি যদি দেখেন যে বিএনপিতে যে ঘটনাটা ঘটেছে, রুমিন ফারহানাকে যে বহিষ্কার করেছে, সেটা কোন দিন করেছে, যেদিন মানে খালেদা জিয়া মারা গিয়েছেন, ওইরকম একটা শোকের বিয়েতে সেই দিন করেছেন। এখন নিশ্চয়ই কোনো শীর্ষ জায়গা থেকে এই সিদ্ধান্তটা না এসে থাকলে ওই রকম পরিস্থিতিতে কিন্তু এই সিদ্ধান্ত কেউ নেবে না। এবং এইটা কিন্তু অন্য যে দলগুলো সুশৃঙ্খল ভাবে চলে, সেখানে আবার আপনি কিন্তু এই ধরনের দৃষ্টান্ত দেখাতে পারবেন না, যে দল শোকের মধ্যে আছে এবং দল ঘোষণা করেছে যে তারা 7 দিন শোক পালন করবে, তার মধ্যে দেখা গেল যে এইরকম একটা বহিষ্কারের সিদ্ধান্ত হয়ে গেল। সো আমার এটা মনে হয় যে এই দলগুলোতে তো ব্যক্তি, পরিবার, এগুলোর একটা এরাই শেষ কথা হয়ে ওঠে। যদি তাই হয়ে থাকে তাহলে আমার মনে হচ্ছিল বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, আমার মনে হওয়াটাও সবটাই আমার মনে হওয়ার, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমার মনে হওয়াটা 5 জনের কথার প্রেক্ষিতে যেটা হয়েছে, যে তারা চাইছেন যে এখানে একটা স্পষ্টতা তারা চাইছেন, যে জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার।
এবং দলের কথা কে বলবেন সেটাও কিন্তু স্পষ্ট হওয়া দরকার। যারা যে পদে আছেন তারা সেই পদমর্যাদার স্বীকৃতি পাচ্ছেন কিনা, মানে পদ আছে কিন্তু পদের মর্যাদা নেই, এটাও কিন্তু আওয়ামী লীগের একটা সমস্যা। আমি আপনাকে বলছি, অনেক গুরুত্বপূর্ণ পদে অনেকে বসে আছেন কিন্তু সেই পদের মর্যাদা তিনি কিন্তু পান না। অনেকে অনেক অনেক মানে বৈঠকেও ডাক পান না। এমনকি মানে ফোন করলে তিনি শুনে অবাক হন, তাই নাকি আজকে এরকম বৈঠক আছে, আমি তো জানি না। তো আমি বোঝার চেষ্টা করেছি যে উনি কি আমাকে এড়ানোর জন্য এরকম বললেন। পরে আমি কনফার্ম করেছি ব্যাক চ্যানেলে যে সত্যি ওনাকে ডাকা হয়নি এবং ওনাকে জানানো হয়নি যে এরকম একটা বৈঠক হচ্ছে। সো আমার মনে হয় যে এই অভ্যন্তরীণ সমস্যাগুলো, এগুলো আওয়ামী লীগের খুব সিরিয়াস সমস্যা আমার মনে হয়। এই যে সমস্যাটা আপনি বলছেন আপনার মনে হওয়াটা তো আলোচনাক্রমে, এই যে সমস্যাটার একটা সমাধান সজীব ওয়াজেদ জয় হতে পারেন এবং একটা তরুণতর নেতৃত্ব আসতে পারে, এরকম একটা আলোচনা যেমন আছে। উনি কি অবভিয়াস চয়েস? মানে একটা সময় কিন্তু শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, উনিও বড় বোনের সঙ্গেই আছেন, আমি ধারণা করি। তো শেখ রেহানার একটা প্রভাবের কথাও তো আমরা ভালো মানে মানে শুনতাম দলের ভেতরে